তোমরা কি প্রিপারেশন নিয়েছো আজকে ভূ নির্বাচনী পরীক্ষা দেওয়ার জন্য, নাকি অনেকে আবার এখন লিভ নিয়ে নিবা, কোনটা মিস প্রিপারেশন নিয়েছি। নিয়েছো? জি মিস। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা 1 মিনিট অপেক্ষা করি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সাবিকুন্নাহার? মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অধ্যায় 3 এর আজকে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের সাথে একটু কথা আছে, সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেন আমরা অধ্যায় 3 এ বোর্ড কোশ্চেনে কিভাবে আসে প্রশ্নগুলো আমরা সেগুলো দেখব। আর আমি আজকে তোমাদের 2টি প্রশ্ন দিয়ে দিব, বাসায় এটা করবে, মানে করার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আবার এটি সমাধান করব, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে আমি যখন দেখাবো। মিস ওটা যদি আমরা সলভ করতে পারি ওটা কি গ্রুপে দিব? হ্যাঁ, দিলে সলভ ভালো, করতে দিলে এক্সিলেন্ট, এক্সিলেন্ট হবে। ঠিক আছে, আমি একটু আগে বোর্ড কোশ্চেনটা একটু নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করে নেই, তারপর এটি হচ্ছে আমাদের 2019 সালের ঢাকা বোর্ডের কোশ্চেন 4 নাম্বার। দেখো 4 নাম্বার কোশ্চেনটা, একজন পড়ো, তোমাদের মধ্যে একজন পড়ো 4 নাম্বার কোশ্চেনটা। পড়বো। হ্যাঁ পড়ো। জনাব রাতুল 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 2 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 1 লক্ষ টাকা নিয়ে রাধুনী নামে একটি রেস্টুরেন্ট ব্যবসা চালু করেন। উক্ত মাসে তার রেস্টুরেন্টে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ: জানুয়ারি 7, অফিস ভাড়া চুক্তির মাধ্যমে তিনি মাসের ভাড়া আগাম প্রদত্ত হলো 60,000 টাকা। জানুয়ারি 8, বুফে প্যাকেজ 600 টাকা করে 250 জনকে খাবার সরবরাহ করা হলো। জানুয়ারি 10, উপযোগ বিল প্রধান 20,000 টাকা। জানুয়ারি 15, সোনালী এন্টারপ্রাইজ হতে দেয়াল ঘড়ি ক্রয় 6,000 টাকা। জানুয়ারি 20, বন্ধুর বিবাহ বার্ষিকীতে ধারে 1,50,000 টাকার খাবার সরবরাহ করা হলো। জানুয়ারি 28, 20 তারিখে বন্ধুকে প্রদত্ত সেবার বিল চেকে প্রাপ্তি। জানুয়ারি 30, 1 মাসের অফিস ভাড়া সমন্বয় করা হলো। মিস প্রশ্ন এখন পড়ব? কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন দেখো। ধন্যবাদ। ক নাম্বার প্রশ্ন খেয়াল করো, জানুয়ারি 8 তারিখ ব্যতীত, মানে জানুয়ারি 8 তারিখ ছাড়া লেনদেন দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্ব যদি কারবারে আয় হয় তাহলে মালিকানা সত্ত্ব কি হয়, বৃদ্ধি পায়। আর যদি কারবারে ব্যয় হয় অর্থাৎ খরচ হয় তাহলে মালিকানা সত্ত্ব কি হয়, হ্রাস পায়। ঠিক বলেছি তো নাকি ভুল বললাম? মিস ঠিক। ঠিক মিস বলেছি? কোশ্চেনটা একটু আবার একটু আজ কোশ্চেন আগে এটা ফুলটা বলো দেখান। যে আয় হলে কি হচ্ছে, প্রতিষ্ঠানে আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি মালিকানা পায় সত্ত্ব এবং বৃদ্ধি পায়। ব্যয় হলে কি হচ্ছে, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এছাড়াও আছে, মালিক যদি কারবারে মূলধন নিয়ে আসে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে। আবার মালিক যদি কারবার থেকে কোনো কিছু উত্তোলন করে তখন আবার মালিকানা সত্ত্ব কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক? জি মিস। আচ্ছা, তাহলে কারো কোনো সন্দেহ নেই? নো মিস। আচ্ছা, তাহলে দেখো প্রশ্নটা ভালোভাবে খেয়াল করো। প্রশ্নটা দেখো, বলছে জানুয়ারি 8 তারিখ ব্যতীত, অর্থাৎ জানুয়ারি 8 তারিখ ছাড়া। এখানে যে তারিখের 7, 8, 10, 15, 20, 28, 30 এই যে লেনদেনগুলো এবং 1 তারিখ, এই লেনদেনগুলোর তারিখের 8 তারিখ ছাড়া লেনদেন দ্বারা মালিকানা সত্ত্বের বৃদ্ধির পরিমাণ নির্ণয় করে। এই 8 তারিখের লেনদেনটা ছাড়া অন্য লেনদেনগুলোর মাধ্যমে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়েছে সেটার পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো তো কি কি বেড়েছে, কে বলতে পারবে বলো, কি কি বেড়েছে? আমি কিন্তু বলেছি, হিন্টস দিয়ে দিয়েছি কি হবে। মিস কোশ্চেনটা একটু আবার বলবেন? এখানে দেখো 1 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 28 তারিখ, 30 তারিখ
এই লেনদেনগুলোর মধ্যে যে লেনদেনগুলো আছে, যে লেনদেনগুলোর ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে গেছে, এই মিস লেনদেনগুলো থেকে আমরা প্রথমে জানুয়ারির 1 তারিখে নগদ টাকাতে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, এভাবে আর কি প্রত্যেকটা থেকে বের করব? এখন দেখ 8 তারিখটা বাদ দিয়ে আর বাকি থেকে আচ্ছা। খুঁজবে। আচ্ছা আমি কি বলেছি, মালিকানা সত্ত্বের পরিমাণ কিভাবে বাড়বে? মালিক যখন মূলধন নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান যখন আয় হবে তখনই মালিকানা জি সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে। আর বলেছি কি, মিস, কারবার যখন তাহলে তো খরচ আরো এবং ঘটবে। হ্যাঁ বলো সেটা কি, কি আমরা বোর্ড সুন্দর করে প্র্যাকটিস বলো। করতেছি? 1 জানুয়ারি তারিখে নগদ 2 লক্ষ টাকা ব্যাংকে জমা 1 লক্ষ টাকা নিয়ে রাধুনী নামে একটা রেস্টুরেন্ট ব্যবসা চালু করেন। তার মানে এটা কি? জাবেদাটা বলো তো, এটা কি? মানে জাবেদা না, সরি, ডেবিট ক্রেডিট বলো। কে বলতে পারবে ডেবিট ক্রেডিট? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মালিকানা সত্ত্ব ক্রেডিট, জি, আর কি মূলধন হিসাব ক্রেডিট। ঠিক বলেছি? জি মিস। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ডেবিট টাকা সমপরিমাণ ক্রেডিট হবে, তাহলে 2 লক্ষ 1 লক্ষ টাকা 3 লক্ষ টাকা হচ্ছে মূলধন। ক্লিয়ার? জি মিস। তাহলে এই মূলধনটা নিয়ে আসতে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়ে যাবে? বৃদ্ধি মিস পাবে। বৃদ্ধি পাবে। ও ভাড়া প্রদান করেছো, এটা খরচ, এটা মালিকানা সত্ত্বের হ্রাস পাবে, এটা এখানে আমাদের আসছে না। বুফে প্যাকেজ 600 টাকা ধরে 250 জনকে খাবার সরবরাহ করা হলো, এটা আয় প্রতিষ্ঠানের, কিন্তু আমাদের বলছে 8 তারিখ এটা বাদ দিয়ে 10 তারিখ উপযোগী বিল প্রদান, এটা আমাদের খরচ, তার মানে এটা আমাদের আসবে না। তারপর কি, সোনালী এন্টারপ্রাইজের দেয়াল গড়ি ক্রয়, এটা আমাদের আসবে না, এটাও এটা আমাদের হচ্ছে আসবে না। খরচ। হ্যাঁ, বন্ধুর বিবাহ বার্ষিকীতে ধারে 1,50,000 টাকা খাবার সরবরাহ করা হলো, এটা আমাদের আয়, এই 20 তারিখেরটা আমাদের আসবে। দাঁড়ে হোক নগদে হোক, যেভাবে হোক, কারবারের জন্য এটি কি? আয়। 20 তারিখে বন্ধুকে প্রদত্ত সেবার বিল চেকে প্রাপ্তি, চেকে পাওয়া গেছে বিল 20 তারিখের, এটা হচ্ছে নগদান হিসাব, দেনাদার, এগুলো, এটা হচ্ছে পুরোটা সম্পদ, একদিকে সম্পদ বাড়বে একদিকে সম্পদ কমবে, এটা আয়ের উপর কোনো প্রভাব পড়ছে না। 1 মাসে অফিস ভাড়া সমন্বয় করা হলো, এটাও না। তার মানে আমাদের আসছে কি 1 তারিখ আর 20 তারিখ। সবাই সম্পাদন করা হলো, এটার মানে কি মিস? কি বাবা বলো? 1 মাসে ভাড়া অফিস ভাড়া সমন্বয় করা হলো। সমন্বয় মানে হচ্ছে ইংরেজিতে যেটা বলা হয় অ্যাডজাস্ট। ধরো তুমি জানুয়ারির 1 তারিখে জানুয়ারি মাসের বেতন একবারে জুন মাস পর্যন্ত দিয়েছো, 6 মাসের বেতন দিয়ে দিয়েছো, মানে জানুয়ারি আরো 5 মাসের অগ্রিম। ফেব্রুয়ারি মাসে কি বেতন দিবে? ফেব্রুয়ারি মাসে কি বেতন দিবে? তাহলে কি করবে স্কুল, কি করবে, যে তুমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে বেতন দিয়ে দিয়েছো, তারা ফেব্রুয়ারিতে ওইটা সমন্বয় করবে, মার্চে সমন্বয় করবে, এপ্রিলে সমন্বয় করবে, মেতে সমন্বয় করবে, জুনে সমন্বয় করবে। তোমাকে আবার জুলাই মাসে বেতন দিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? অগ্রিম কোনো কিছু দিলে সেটাকে কি করা হচ্ছে? সমন্বয় করা হচ্ছে। তাহলে জানুয়ারি 8 তারিখ ব্যতীত লেনদেন দ্বারা মালিকানা সত্ত্বের বৃদ্ধির পরিমাণ, 8 তারিখ ব্যতীত মালিকানা সত্ত্বের বৃদ্ধির পরিমাণ, তাহলে কি হবে? জানুয়ারি 1 তারিখে হচ্ছে কি আমাদের মূলধন, আমরা কি লিখবো? মূলধন বিনিয়োগ। মূলধন বিনিয়োগ আমরা কত টাকা পেয়েছিলাম? 3 লক্ষ টাকা। আর 20 তারিখে হচ্ছে সেবা আয় হচ্ছে 1,50,000 টাকা। 3 লক্ষ টাকা আর 20 তারিখে হচ্ছে আমাদের সেবা আয় কত বললাম? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। তাহলে আমাদের 4,50,000 টাকা, এটি হচ্ছে আমাদের উত্তর, 4,50,000 টাকা। সবাই বুঝতে পেরেছো মালিকানা সত্ত্বের বৃদ্ধির পরিমাণ? জি মিস। আচ্ছা,
এখন দেখো আমাদের প্রশ্নে কি বলছে, 8 তারিখের আলোকে প্রয়োজনীয় ভাউচার তৈরি করো। 8 তারিখে কি হচ্ছে, সেবা আই না, আই হয়েছে না? আই হলে আমরা কি ভাউচার তৈরি করবো বলো তো? আমরা দুই ধরনের ভাউচার তৈরি করি, একটি হচ্ছে ডেবিট ভাউচার, একটি হচ্ছে ক্রেডিট ভাউচার। তাহলে এখানে কোন ভাউচার তৈরি করতে হবে? আমাদের যত খরচ, ডেবিট ভাউচার। না সাবিকুন না, আমাদের যত খরচ হবে, খরচের জন্য হবে আমাদের ডেবিট ভাউচার, আর আয় হলে হবে আয়ের জন্য আমাদের করতে হবে ক্রেডিট ভাউচার। সবাই মনে রাখো, যত প্রতিষ্ঠানে খরচ হবে সেই খরচের জন্য আমরা করব ডেবিট ভাউচার প্রস্তুত করব, আর আয়ের জন্য আমরা ক্রেডিট ভাউচার প্রস্তুত করব। এখানে 8 তারিখে আয় হয়েছে 600 টাকার দরে 250 জনকে খাবার সরবরাহ করেছো, তাহলে এটা হবে কি? ক্রেডিট ভাউচার। বলো। মিস ব্যয়ের জন্য ডেবিট, হ্যাঁ, ব্যয়ের জন্য ডেবিট ভাউচার, আয়ের জন্য ক্রেডিট ভাউচার। ক্রেডিট। তাহলে দেখো, জানুয়ারি 8 জানুয়ারি লেনদেন অবলম্বনে প্রস্তুতকৃত ক্রেডিট ভাউচার। রাধুনী রেস্টুরেন্ট, এখানে কোনো ক্রেডিট ভাউচার নম্বর দেওয়া নেই। হিসাব খাতের নাম হচ্ছে আমাদের সেবায়, তারিখ হচ্ছে 8 জানুয়ারি 2018, গ্রহণকারীর নাম দেওয়া নেই, ঠিকানা দেওয়া নেই। 1 নম্বর আমাদের ক্রমিক্রম বুফে খাবার, এখানে দর কত টাকা? 600 টাকা দরে, 250 জনের জন, পরিমাণ আর কি, দর টাকা পরিমাণ, 600 × 250 হচ্ছে 1,50,000 টাকা। টাকা কথায় 1,50,000 টাকা মাত্র। কেশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। এই হচ্ছে আমাদের ক্রেডিট ভাউচার। এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? একটু দ্রুত কথা বলতে হবে, তা না হলে আমাদের সময় শেষ হয়ে যায়। হ্যাঁ, কারণ ক আমরা নাম্বারটা একটু আবার একটু দেখাবেন, ক নাম্বারটা। ক নাম্বারটা দেখো, জি ম্যাম। মূলধন বিনিয়োগ এর ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, সেবা আয় হয়েছে, তারপরে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। 1 তারিখ এবং 20 তারিখ। জি ম্যাম, থ্যাংক ইউ। দেখো, জানুয়ারি 7, 10, 15 এবং 30 তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এই 4টা তারিখে আমাদের কি বলছে? ডেবিট ক্রেডিট নির্ণয়। 7 তারিখে অফিস ভাড়া চুক্তির মাধ্যমে 3 মাসের ভাড়া আগাম প্রদত্ত হলো 60,000 টাকা। আমাদের ডেবিট ক্রেডিট কি হবে? প্রদত্ত করেছি, অর্থাৎ টাকা পরিশোধ করেছি, অগ্রিম ভাড়া পরিশোধ করেছি। অগ্রিম ভাড়া কি সম্পদ না? খরচ অগ্রিম হলে কি হয়? সম্পদ না? খরচ অগ্রিম কি সম্পদ? আমার সাথে বলো, খরচ অগ্রিম সম্পদ। খরচ অগ্রিম সম্পদ। দায় বকেয়া, বকেয়া খরচ, খরচ বকেয়া হচ্ছে দায়, খরচ বকেয়া দায়। খরচ বকেয়া দায়। হ্যাঁ, তাহলে খরচ অগ্রিম সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। এর জন্য অগ্রিম ভাড়া হিসাব কি হবে? ডেবিট হবে। আর যেটা নগদে প্রদান করেছি, সম্পদ হ্রাস পেয়েছে, তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। ক্লিয়ার? জি মিস। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর কত তারিখ বলেছে? 10 তারিখ উপযোগ বিল প্রদান 20,000 টাকা। উপযোগ বিল প্রদান, তাহলে উপযোগ বিল হচ্ছে আমাদের খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে উপযোগ বিল হিসাব কি হবে? ডেবিট। উপযোগ বিল পরিশোধ করতে গিয়ে কারবারে নগদ অর্থ চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে এখন বলো তো কি হবে ডেবিট ক্রেডিটটা? আবার বলো, কি একজন বলো 10 তারিখেরটা। উপযোগ বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন বলো। আমার কথা শুনতে পাচ্ছ না মেয়েরা? সরি মিস, আমার মাইকটা আনমিউট হইতেছিল না। মিস, উপযোগ বিল হিসাব হচ্ছে ডেবিট আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো 15 তারিখ সোনালী এন্টারপ্রাইজ হতে দেয়াল ঘড়ি ক্রয় 6,000 টাকা। কি হবে? দেয়াল ঘড়ি কি হিসাব হবে বলো তো? দেয়াল ঘড়ি ক্রয়, আমি কিন্তু অধ্যায় 5 পড়তে বলেছিলাম ভালোভাবে, ওখানে হিসাবের নামগুলো দেওয়া আছে। দেয়াল ঘড়ি হবে অফিস সাপ্লাইজ। কি হবে? অফিস সাপ্লাইজ। হ্যাঁ, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য কি হবে? ডেবিট হবে। অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট।
অফিস সাপ্লাই হিসাব ডেবিট না, এখানে দেখো নগদ কথা উল্লেখ আছে, অফিস এখানে তো নগদ লেখা নাই, জি প্রতিষ্ঠানের কথা ধারে উল্লেখ আছে। ক্রয়। হ্যাঁ, তাহলে অফিস সাপ্লাই হিসাব ডেবিট, প্রদেয় লিখে ব্র্যাকেটে দিবে সোনালী এন্টারপ্রাইজ, ব্র্যাকেট শেষ করে লিখবে হিসাব ক্রেডিট। ক্লিয়ার? অফিস সাপ্লাই হিসাব ডেবিট, সোনালী এন্টারপ্রাইজ হিসাব মানে প্রদেয়, সোনালী এন্টারপ্রাইজ হিসাব ক্রেডিট। তারপর দেখো 30 তারিখ 1 মাসের অফিস ভাড়া সমন্বয় করা হলো। যখন আমরা ভাড়া দিয়েছিলাম তখন কি লিখেছিলাম? অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন সমন্বয় করতে হলে অগ্রিম ভাড়াটা কি হয়ে যাবে? ডেবিট করেছিলাম, ক্রেডিট হয়ে যাবে। অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট আর ভাড়া হিসাব কি হয়ে যাবে? ডেবিট। সাত তারিখে আমরা কি করেছিলাম? অগ্রিম ভাড়া সম্পদ বৃদ্ধি পেয়েছে, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট অগ্রিম ভাড়া পরিশোধ করেছি আমরা নগদে, সম্পদ হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। দশ তারিখে উপযোগ বিল হিসাব ডেবিট। আমি পরে টাকাগুলো লিখছি। উপযোগ বারবার যাওয়া লাগে, ইয়েতে প্রশ্নে বারবার দেখা লাগে। উপযোগ বিল হিসাব হ্যাঁ, ডেবিট। বিল হিসাব ডেবিট আর নগদান হিসাব নগদান হিসাব মজুরি বেশি নিয়ে নেয়, নগদান হিসাব ক্রেডিট। কারে 3,000 একটু মিউট টাকা, করে রাখো, একটু মিউট করে রাখো। সবার 3,000 টাকা। তানিশা মিউট করে রাখো। তারপরটা হচ্ছে অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাইজ হিসাব কি হবে? ডেবিট, প্রদেয়, আমরা ব্র্যাকেটে প্রতিষ্ঠানের নামটা লিখে দিব সোনালী এন্টারপ্রাইজ। সোনালী এন্টারপ্রাইজ ব্র্যাকেটে শেষ করে তারপর আমরা হিসাব লিখব। ক্রেডিট। 30 তারিখে আমাদের ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। টাকাগুলো কত কত? আমাদের অগ্রিম ভাড়ার টাকা হচ্ছে, অগ্রিম ভাড়া 60,000 টাকা, উপযোগ বিল হচ্ছে 20,000 টাকা। টাকা, তারপর হচ্ছে 20,000 টাকা, অফিস সাপ্লাইজ 6,000 টাকা। আচ্ছা দেখো, 3 মাসের ভাড়া হচ্ছে 60,000 টাকা। মেয়েরা খেয়াল করে, ইম্পর্টেন্ট বিষয়। 3 মাসের ভাড়া 60,000 টাকা অগ্রিম দেওয়া হয়েছে, 1 মাসের অফিস ভাড়া সমন্বয় করতে বলা হয়েছে। তাহলে 3 মাসের যদি 60,000 টাকা হয়, 1 মাসে কত টাকা হবে? 20,000 টাকা। থ্যাংক ইউ। 1 মাসে হচ্ছে 20,000 টাকা। 3 দিয়ে ভাগ করলে আমরা 1 মাসেরটা পেয়ে যাব। তাহলে ভাড়া সমন্বয় করব আমরা 20,000 টাকা। অফিস সাপ্লাই হচ্ছে আমাদের 6,000 টাকা। 6,000 টাকা। অগ্রিম ভাড়া হচ্ছে আমাদের 20,000 টাকা।
এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের 2019 সালের আমাদের প্রশ্নটির সমাধান করলাম। তোমাদের এটা নিয়ে কার কোনো সমস্যা আছে বলো থাকলে। নো মিস, লাস্টেরটা একটু গ নাম্বারটা একটু আবার একটু দেখো আমি মিস, থ্যাংক আমি পরের কোশ্চেনটা যদি দেখাই তোমরা কি স্ক্রিনশট করে নিতে পারবে মেয়েরা? জি মিস, ক থেকে দেখান, তার জন্য স্ক্রিনশট নিতে পারবো। এই কোশ্চেনটা নাও। মিস নিয়েছি। জি মিস, নিয়ে আচ্ছা, নিয়েছি। এখানে দেখো রমজান আলীর ব্যবসায় 2017 সালে জানুয়ারি মাসে কিছু লেনদেন দেওয়া আছে। মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করবে, কোন শ্রেণী হিসাবে অন্তর্ভুক্ত তা উল্লেখ করবে, কারণ সহ ডেবিট ক্রেডিট শনাক্ত করবে। অধ্যায় 5 মনে হয় আমাদের আবুল হাসান স্যার শুরু করেছেন না? তোমাদের কি অধ্যায় 5 শুরু হয়েছে মেয়েরা? জি মিস। আচ্ছা, তাহলে অধ্যায় 5 এর সাহায্য নিয়ে তোমরা যে কোন শ্রেণীর হিসাব সেটা বের করতে পারবে। ওই যে বললাম না অধ্যায় 5 ভালো করে পড়ো, এখানে শ্রেণীর মানে হিসাবের শ্রেণীগুলো সুন্দর করে দেওয়া আছে। আর আমরা এর আগে পড়েছি কোনটা কোন শ্রেণীর হিসাব, সেটা তোমরা নিজেরাও পারবে। আমরা অধ্যায় 3 ও আলোচনা করেছি। চেষ্টা করবে, না পারলে পরে সমাধান করে দিব। আচ্ছা, আরেকটা অঙ্ক যশোর বোর্ডের। যশোর বোর্ডে এই অঙ্কটা নাও, এই দুইটা তোমাদের থাকবে। দুইটা দেখো, এখানে শুধু ঘর নাম্বারটা একটু কেটে যাবে। 2018 সালের ইসলাম বেকারির প্রারম্ভিক মূলধন 2,50,000 টাকা ধরে লাভ ক্ষতি নির্ণয় করতে বলা হয়েছে। হয়েছে তোমাদের? জি মিস। আচ্ছা, চলো তাহলে আমরা এখন বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। পার্টিসিপেন্ট কতজন তোমরা আজকে? 10 জন। দেখো 1 নম্বর কোশ্চেন, কোন ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই? লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, ব্যবসায় কাঙ্ক্ষিত মুনাফা অর্জন, ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য। বলো কোনটি সঠিক? কেউ বলতে পারছো না? লেনদেন লিপিবদ্ধকরণ। কি বলছি খেয়াল করো প্রশ্নটা, কোন ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই? মানে এখানে 4টা অপশন আছে, যে দুতরফা দাখিলা পদ্ধতি ছাড়া আর কোনো অপশন নেই। আমাদের এটা করতে হলে অবশ্যই দুতরফা দাখিলা পদ্ধতি প্রয়োজন। কোনটি বলো? ব্যবসায়ে মিস, গ নাম্বারটা না? ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য। কোনটি হবে? ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য। খেয়াল করো এই ঘ অপশনটা, এটা যদি তুমি সঠিক উত্তর টিক চিহ্ন দাও তাহলে দেখো এটার মধ্যে সব চলে আসছে না। ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানতে হলে তোমাকে লেনদেন শনাক্ত করতে হবে, লেনদেন লিপিবদ্ধ করতে হবে। তাহলে কি হচ্ছে? ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য। 2 নম্বর কোশ্চেন, হিসাব বিজ্ঞানে দুতরফা দাখিলা পদ্ধতি কত সালে উদ্ভাবিত হয়েছিল? মিস, এটা ঘ নাম্বারটা 1494। আচ্ছা, 1494 সালে, ঠিক সঠিক হয়েছে। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি? আমি যখন তোমাদের থিওরি আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে সুবিধা, বৈশিষ্ট্য এগুলো কয়টি, এগুলো কিন্তু আসবে বহু নির্বাচনী প্রশ্ন।
তো ওইটা কি সংখ্যাগুলো জেনে নিবে ভালোভাবে। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি? 10টি। 10টি। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হচ্ছে 10টি। 4 নম্বর কোশ্চেন বলো, নিচের কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য বলো? সঠিক উত্তর কোনটি হবে? আর্থিক অবস্থা নিরূপণ, ব্যয় খ। নিয়ন্ত্রণ, হবে অপশন বলো। ক খ এভাবে না বলে ওই সঠিক উত্তরটা বলো। মিস ব্যয় নিয়ন্ত্রণ। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য, জি মিস। ওইটা সামনে আছে? নো মিস। ওইটা একটু সামনে রাখো, ওইটা সামনে রাখলে সুবিধা হবে। সামগ্রিক ফলাফল নিরূপণ, সঠিক উত্তর কি হবে? ও সামগ্রিক, মিস সরি, সামগ্রিক ফলাফল নিরূপণ। বলে ফেলছি, সুবিধাটা বলে ফেলছি। হ্যাঁ এটাই সুবিধাটা বলে ফেলছো, এই জন্য বললাম বইটা একটু সামনে রাখো। এখন বলো 5 নম্বর কোশ্চেন, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি? খনন, গাণিতিক শুদ্ধতা যাচাই। ভেরি গুড, গাণিতিক শুদ্ধতা যাচাই। 6 নম্বর কোশ্চেন, একটি লেনদেন কমপক্ষে কয়টি হিসাব খাতকে প্রভাবিত করে? 2টি। 2টি। একটি লেনদেন কমপক্ষে 2টি হিসাব খাতকে প্রভাবিত করে। দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য কয়টি? 5টি। 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 হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। 5টি। কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য? 8 নম্বর কোশ্চেন, বৈশিষ্ট্য কোনটি? মিস ডেবিট ক্রেডিট ক্রেডিট নির্ণয়। ঠিক আছে, হয়েছে, সঠিক, ডেবিট ক্রেডিট নির্ণয়। 9 নম্বর কোশ্চেন, প্রতিটি লেনদেনই দুটি পক্ষ থাকতে হবে, এটি লেনদেনের কোন বৈশিষ্ট্য? দ্বৈত সত্তা। একটু জোরে বলো, কনফিউজড যে হবে কি হবে না এরকম কিছু? দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা। হ্যাঁ, দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনই দুটি পক্ষ থাকতে হবে, এটি লেনদেনের কোন বৈশিষ্ট্য? দ্বৈত সত্তা। হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হওয়ার কারণ কি? মোট ডেবিট এবং মোট ক্রেডিট টাকার অঙ্ক সমান হওয়ার কারণ কি? পারছো না? ঠিক মিস আছে, এটা কি ঘনত্ব হবে? মোট সম্পদ ইকুয়ালস টু মোট মুনাফা। মুনাফা, সম্পদের সাথে কি মুনাফা সম্পর্ক? সম্পদের অপোজিট কি? দায়। সম্পদের অপোজিট হচ্ছে কি? দায়। মোট দায় ইকুয়াল টু মোট সম্পদ, কিংবা মোট সম্পদ ইকুয়াল টু মোট দায়। অধ্যায় 3টা ভালো করে পড়বে থিওরিগুলো। জি মিস। 11 নম্বর কোশ্চেন খেয়াল করো, দুতরফা দাখিলা পদ্ধতিতে যে হিসাব সুবিধা গ্রহণ করে তাকে বলে, সুবিধা গ্রহণকারীকে কি বলে? সুবিধা গ্রহণকারীকে কি বলে? ক্রেডিটর। ডেটর। সুবিধা গ্রহণকারীকে কি বলে? সবাই বলো, ডেটর। ডেটর। হ্যাঁ। ডেটর। দুতরফা দাখিলা পদ্ধতিতে সুবিধা প্রদানকারীকে কি বলে? এটা তো সাধারণ জ্ঞান। সুবিধা গ্রহণকারীকে যদি ডেটর বলা হয় তাহলে সুবিধা প্রদানকারীকে কি বলা হবে? সুবিধা গ্রহীতা। সুবিধা গ্রহণকারীকে যদি বলা হয় ডেটর তাহলে সুবিধা প্রদানকারীকে কি বলা হবে? ভালো করে বলো। ক্রেডিটর। হ্যাঁ, ক্রেডিটর। কারণ আমরা ডেবিট নয়তো ক্রেডিট, ডেটর নয়তো কি ক্রেডিটর। 13 নম্বর কোশ্চেন, কে সুবিধা গ্রহণকারী? পাওনাদার। পাওনাদার সুবিধা গ্রহণকারী। পাওনাদার তো দায় পরিশোধ করতে হয়। বাকিতে পণ্য ক্রয় করেছি, আমি পাওনাদার হয়ে গেছি, তাহলে কি হবে? আমার টাকা পরিশোধ করতে হবে, আমি কি গ্রহণ করব? তাহলে কি কে সুবিধা গ্রহণকারী? দেনাদার। কে সুবিধা গ্রহণকারী? দেনাদার। আমরা দেনাদারের কাছ থেকে টাকা পাই, তাহলে সুবিধা গ্রহণকারী হচ্ছে দেনাদার। সঠিক কর নির্ধারণ দুতরফা দাখিলা পদ্ধতির কি হিসাবে গণ্য?
কি এটি? সঠিক কর নির্ধারণ, দুতরফা দাখিলা পদ্ধতির কি এটি? বৈশিষ্ট্য, সুবিধা, নীতিমালা, অসুবিধা কি বলো? সঠিক কর নির্ধারণ দুতরফা দাখিলা পদ্ধতি কি হিসাবে গণ্য হয়? সুবিধা। সুবিধা। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা বলো। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এক্ষেত্রে কোনটি ডেবিট হবে? নগদান হিসাব। হ্যাঁ, ধন্যবাদ। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এক্ষেত্রে ডেবিট হবে কি? নগদান হিসাব। বিক্রি করার ফলে কার নগদ টাকা আসবে। দায়ের সাথে কোনটি সম্পর্ক বিপরীত? একটু আগে বলেছিলাম দায়ের সাথে। সম্পদ। ভেরি গুড। দায়ের সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে সম্পদ। নিচের কোনটি প্রভাবে মালিকানা সত্ত্ব হ্রাস পায়? শিক্ষানবিশ সালামি হিসাব, নগদান হিসাব, উত্তোলন হিসাব, বিক্রয় হিসাব। নগদান হিসাব। সরি, কোনটা হ্রাস পায়? হ্যাঁ, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, নগদান হিসাব হবে না। উত্তোলন হিসাব। ভেরি গুড, উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব হবে। হ্যাঁ, উত্তোলন হিসাব। উত্তোলন আমি বলেছিলাম কিন্তু ক্লাসের শুরুতেই, মালিক যখন মূলধন নিয়ে আসবে তখন মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে, মালিক যখন কারবার থেকে কোনো কিছু উত্তোলন করবে তখন মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। 18 নম্বর কোশ্চেন, জীবন বীমা প্রিমিয়াম প্রদান 1000 টাকা, এখানে ডেবিট হবে কোন হিসাব? একটু দ্রুত বলতে হবে, আমাদের আর 7 মিনিটের মতো আছে। নগদান হিসাব। জীবন বীমা প্রিমিয়াম প্রদান ডেবিট হবে কোন হিসাব? প্রদান। ডেবিট। মিস জীবন বীমা প্রিমিয়াম হিসাব। আর কেউ বলার আছে? একজন নগদান হিসাব বলেছে, নগদান একজন হিসাব। জীবন বীমা প্রিমিয়াম হিসাব বলেছে। ঠিক আছে, এখন আমি বলি উত্তোলন হিসাব। এখন আমি বলছি উত্তোলন হিসাব। উত্তোলন মিস হিসাব এটা একটু কিভাবে? বলে দেন তো কিভাবে হলো? হ্যাঁ, এখন বলি কিভাবে হবে। জীবন বীমা প্রিমিয়াম কি? জীবন বীমা প্রিমিয়াম, শুধু বীমা প্রিমিয়াম হলে ভালোভাবে খেয়াল করো, ইম্পর্টেন্ট বিষয়। শুধু বীমা প্রিমিয়াম হলে ব্যবসায়িক খরচ হিসাবে গণ্য হবে। যখনই জীবন বীমা প্রিমিয়াম, তার মানে কি মালিকের খরচ, ব্যক্তিগত খরচ। মালিকের ব্যক্তিগত খরচ। জীবন বীমা প্রিমিয়াম হচ্ছে মালিকের জীবনের উপর বীমা প্রিমিয়াম প্রদান করা হয়েছে 1000 টাকা। তাহলে মালিকের ব্যক্তিগত খরচ বাবদ এই 1000 টাকা কারবার থেকে নেওয়া হয়েছে। তাহলে কি হচ্ছে? তাহলে মালিক যখন কারবার থেকে কোনো কিছু নিবে তখন কি হবে? উত্তোলন না? উত্তোলন কিন্তু হিসাব মিস যদি ডেবিট। বীমা থাকতো তাহলে কি এই তো হিসাব বললাম, হতো? বীমা প্রিমিয়াম হলে কি হচ্ছে? ব্যবসায়িক খরচ, তখন কি হবে? বীমা প্রিমিয়াম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খরচ বৃদ্ধি পেয়েছে বীমা প্রিমিয়াম, এই জন্য বীমা প্রিমিয়াম হিসাব কি হবে? ডেবিট হবে। যখনই জীবন বীমা প্রিমিয়াম, তার মানে মালিকের জীবনের উপর বীমা প্রিমিয়াম প্রদান করা হয়েছে, মালিকের ব্যক্তিগত খরচ, এই জন্য কি হবে? উত্তোলন হিসাব। ক্লিয়ার? কথা বলো। জি মিস। 19 নম্বর কোশ্চেন, ব্যাংক জমাতিরিক্ত সুদের ফলে কোনটি বৃদ্ধি পায়? ব্যাংক জমাতিরিক্ত সুদের ফলে কোনটি বৃদ্ধি পায়? দায়। দায়। ব্যাংক জমাতিরিক্ত সুদ কিন্তু খরচ। ঋণ নিলে ঋণের সুদ কি খরচ না? ঋণের সুদ কি দায়? ঋণ দায়, ঋণের সুদ কি খরচ। মনে রাখবে, ঋণ হচ্ছে দায়, ঋণের সুদ কি খরচ। মনে থাকবে? জি মিস। হ্যাঁ, ব্যাংক জমাতিরিক্ত এক ধরনের ঋণ, ব্যাংক জমার অতিরিক্ত নেওয়া হয়েছে, এই জন্য ব্যাংকে কি করা হচ্ছে? সুদ দেওয়া হচ্ছে, এই জন্য এটি কি হবে? ব্যয়। আমাদের সঠিক উত্তর হবে ব্যয়। হিসাব সংরক্ষণে ধারাবাহিক আবর্তনকে কি বলে? হিসাব চক্র। রাইট, হিসাব চক্র। ধারাবাহিকভাবে আবর্তন মানে ঘুরছে, এটাকে বলা হচ্ছে হিসাব চক্র। 21 নম্বর কোশ্চেন, আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করতে বহুকর বিশিষ্ট ঐচ্ছিক কাজ কোনটি? আমি কিন্তু আলোচনা করেছিলাম অধ্যায় 3টা, কিন্তু আমি আবারও বলছি ভালো করে পড়তে হবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য। আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করতে বহুকর বিশিষ্ট ঐচ্ছিক কাজ কোনটি? খতিয়ান, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র। কার্যপত্র হবে, এটাকে ইংলিশে বলে কি? ওয়ার্কশিট। যখন তোমরা কলেজে উঠবে তখন এটা, এই ওয়ার্কশিটের উপর অঙ্ক আছে, তখন তোমরা এই অঙ্কগুলো শিখবে এবং কার্যপত্র সম্পর্কে জানতে পারবে।
কার্যপত্র তৈরি করা হয় কখন? রামিল, আর্থিক বিবরণী প্রস্তুতের ভেরি গুড, পূর্বে। ভেরি গুড। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে। একতরফা দাখিলা পদ্ধতিতে আয় ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব না দেওয়া হলেও কোন হিসাব সংরক্ষণ করা হয়? কোন হিসাব সংরক্ষণ করা হয়? বলো। এখানে সঠিক উত্তর দুইটি হবে, একটি হচ্ছে দায়, আরেকটি হচ্ছে কি সম্পদ। বইয়ে পাবে পৃষ্ঠা 31 পৃষ্ঠায় এই পদ্ধতিতে মানে একতরফা দাখিলা পদ্ধতিতে কিছু সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা হলো আয় ও ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। তাহলে প্রশ্ন কি বলছে? একতরফা দাখিলা পদ্ধতিতে আয় ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব না দেওয়া হলেও কোন হিসাব সংরক্ষণ করা হয়? দায় আর সম্পদ। এখানে দুইটি উত্তর হবে, একটি হচ্ছে সম্পদ। দায়, একটি হচ্ছে সম্পদ, দুইটি হবে, একটি দায় আরেকটি কি সম্পদ। এখানে যদি আমি সম্পদ না লিখে এখানে দায় লিখেছি, ব্যয় লিখেছি, আয় লিখেছি আর লিখি মালিকানা সত্ত্ব, তাহলে হবে মালিকানা সত্ত্ব। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে এখন বলো? দায়। ভেরি গুড, সঠিক উত্তর হবে কি দায়। 24 নম্বর কোশ্চেন, একতরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না? আয় ও আয় ব্যয়। আর ব্যয়। ভেরি গুড, আয় ও ব্যয়। 25 নম্বর কোশ্চেন, একতরফা দাখিলা পদ্ধতিতে মুনাফা অথবা ক্ষতি নির্ণয়ে কোন দফাটি সমাপনী মূলধনের সাথে যোগ করতে হয়? কোনটি যোগ করি আমরা সমাপনী মূলধনের সাথে? অতিরিক্ত মূলধন। উত্তোলন। এখন একজন বলেছে অতিরিক্ত মূলধন, একজন বলেছে উত্তোলন, তৃতীয় জন বলো কোনটি হবে? মিস মূলধন, মূলধন। না, উত্তোলন। উত্তোলন। আমাদের সূত্রটি হচ্ছে সমাপনী মূলধনের সাথে আমরা উত্তোলন যোগ করব আর প্রারম্ভিক মূলধনের সাথে আমরা অতিরিক্ত মূলধন যোগ করব। ঠিক আছে, দেখো মিস্টার রাকিব একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন, ক্যালকুলেটর আছে? তোমরা কি ক্যালকুলেটর নিয়ে বসেছো কেউ? ক্লাসে নেক্সট ক্লাস ফোনের মধ্যেই আছে, একসাথে দুইটা করা যাবে, করা সমস্যা যাবে? নেই। ওরে আমাদের স্টুডেন্ট গুলো ভেরি স্মার্ট। আচ্ছা ঠিক আছে, দেখো তার প্রারম্ভিক মূলধন 85,000 টাকা এবং সমাপনী মূলধন 1 লক্ষ টাকা। তিনি ব্যবসা থেকে 10,000 টাকা উত্তোলন করেন। মিস্টার রাকিবের মুনাফা অথবা ক্ষতির পরিমাণ কত বলো? প্রারম্ভিক মূলধন 85,000 টাকা, সমাপনী মূলধন 1 লক্ষ টাকা আর ব্যবসা থেকে 10,000 টাকা উত্তোলন করেন। কে বলতে পারবে? দেখো সমাপনী মূলধন 1 লক্ষ টাকার সাথে আমরা উত্তোলন 10,000 টাকা যোগ করব, তাহলে কত হবে? 1,10,000 টাকা। 1,10,000 টাকা থেকে আমরা প্রারম্ভিক মূলধন মাইনাস করব 25,000 টাকা, তাহলে হবে আমাদের লাভ 25,000 টাকা। ক্লিয়ার? যদিও আমাদের কোনো অতিরিক্ত মূলধন নেই, তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে আমরা অতিরিক্ত মূলধন যোগ করে তারপর মাইনাস করতাম। এখন দেখো লাভ অথবা ক্ষতি সূত্র কোনটি হবে? খ নাম্বার হবে। হ্যাঁ, খ নাম্বার হবে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, মানে 1 মিনিটও নেই। অনেকগুলো প্রশ্ন সাজিয়েছিলাম, যাই হোক আমরা একটুকু করে ক্লাসটি শেষ করব। ক্লাস 10 এও একই অবস্থা হয়েছে, ক্লাস সময় শেষ হওয়ার আগে আমার ক্লাস শেষ হয়ে যায়।